ফাতেমা আমার হাতটা শক্ত করে চেপে ধরল। তার হাতের ছোঁয়া পেয়ে আমি যেন একদম বিমোহিত হয়ে গেলাম। তারপর পরীটা আমাকে বলল চোখ বন্ধ করার জন্য। আমি সাথে সাথেই চোখ বন্ধ করে ফেললাম। খানিকক্ষণ বাদে আমি বুঝতে পারলাম আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমি আর নেই। আমি সম্ভবত শূন্যে ভাসছি। কিছুক্ষণ বাদে ফাতেমা যখন আমাকে বলল চোখ খোলেন, আমি চোখটা খুললাম। চোখ খুলে সামনে তাকিয়ে আমার চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি সেই স্থানটার মাটিগুলো একদম সম্পূর্ণ লাল, এবং যে গাছগুলো আছে সেই গাছগুলোতে কোনো প্রকার ছাল নেই, এবং কাঠের যে কালার থাকে সেরকম কোনো কালার নেই। এখানের গাছগুলোর রং হচ্ছে সবুজ, আর পাতাগুলোর কালার হচ্ছে ছাইবর্ণ এবং ধূসর বর্ণের। সবুজ গাছ খুবই কম আছে। আশপাশটা দেখে আমি আসলেই চমকে যাচ্ছিলাম, এবং সামনের দিকে তাকিয়ে আমি দেখলাম খুবই বড় দেখতে এবং গোল ঢিপিওয়ালা একটা বাড়ি। বাড়ির পেছনে বড় একটা পাহাড়, এবং সেই পাহাড়ের সংলগ্ন ঘেঁষেই বাড়িটা তৈরি করা হয়েছে। আশপাশে চোখ বুলিয়ে দেখলাম শুধুমাত্র এই একটা বাড়িই নয়, এরকম গোল মতো দেখতে একদম মিরারের মতো বেশ বড় বড় বেশ কয়েকটা বাড়ি আশেপাশে আছে, এবং চোখ বুলালে হয়তো আরও অনেক বাড়ি দেখা যাবে। বাড়িগুলো সম্পূর্ণ রকমের আনকমন। সারা দেশের যত জায়গায় ঘুরেছি এরকম আনকমন বাড়ি আমি কোথাও দেখিনি, আর ঘুরেছি বা কত। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কোথায়। পরিমেয়টা আমাকে বলল এইটা হচ্ছে আমাদের অঞ্চল, মানে আমরা যেখানে বসবাস করি, জিনেদের আবাসস্থল, এবং এইখানে আমরা প্রায় ৫,০০০ বছর ধরে বসবাস করছি। আমাদের পূর্বপুরুষরা এত বছর আগে এখানে এসেছিল। এর আগে এখানে তেমন কোনো ভালো জায়গা ছিল না বসবাস করার জন্য, আমরা এখানে বসবাসের যোগ্য করে তুলেছি। কথাটা শুনে আমার বেশ খানিকটা চমক এসে গেল শরীরের মধ্যে, কারণ হচ্ছে ৫,০০০ বছর পরে ভাবলাম মানুষ জাতি তো জিন জাতির পরে এসেছে। মানুষ জাতির ইতিহাস তো বেশি দিনের নয়, আর জিন জাতির ইতিহাস তো আরও শত শত বছর ধরে। ৫,০০০ বছর সেখানে কিছুই না, তার মানে এর পূর্বপুরুষরা অন্য কোথাও ছিল। আল্লাহ তাআলা যখন মানবজাতি সৃষ্টি করলেন তার আগে থেকে কিন্তু জিনেদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। কত আগে সেটা জানি না, তবে হাদিস কোরআন যেহেতু পড়েছি, ৩০ পারা কোরআনের জ্ঞান যেহেতু আছে, সেহেতু এসব বিষয়ে আমার নলেজ আছে বলে আমি খুব বেশি চমকে গেলাম না। আমি বললাম তোমাদের এখানে সব কিছু এমন অদ্ভুত কেন? তারপর সেই পরিমেয়টা আমাকে বলল অদ্ভুত কোথায়, বরঞ্চ মানুষের দুনিয়াই আমার কাছে অদ্ভুত লাগে। আমি কিন্তু খুব একটা মানুষের দুনিয়াতে যাইনি, কখনো যাইও না। মাঝে মধ্যে প্রয়োজন ব্যতীত আমি ওইখানে কখনোই যাই না। তবে সেদিন রাতে আসার সময় তোমাকে যখন দেখতে পেলাম, তোমাকে দেখে আমার খানিকটা মায়া লেগেছিল। কত সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করছিলে, সেটা দেখেই আমি নিচে নেমে গিয়েছিলাম। এছাড়া এর আগে কিন্তু আমি কখনোই মানুষের পৃথিবীতে অবতরণ করিনি। আমরা আমাদের এই অঞ্চলগুলোতে এইখানেই থাকি, এর বাইরে কিন্তু আমরা খুব বেশি চলাফেরা করি না। একমাত্র তোমার সঙ্গে দেখা করার জন্যই আমি নিচে গিয়েছিলাম, এবং তোমার সঙ্গেই দেখা করতাম, আর কিন্তু কোথাও যেতাম না। তারপর বললাম আচ্ছা, তবে আমার কাছে আসলে অদ্ভুত লাগছে। আর কোনোদিন আসেনি তো জিনাটা কোথায় থাকে বা জিন আদৌ আছে কিনা সেসব বিষয়েও আমার সন্দেহ ছিল, কিন্তু এইবার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল। সন্দেহ বলতে আমি আল্লাহর সৃষ্টির উপর প্রশ্ন তুলছি না, তবে তোমাদের এইখানকার এই জায়গাগুলো দেখে আসলে আমার বিশ্বাস হচ্ছে এখন। আমি সামনের দিকে এগিয়ে গেলাম, দেখলাম আমার সামনে যে গাছটা আছে সেই গাছের রং সম্পূর্ণ হলুদ, এবং পাতাগুলো কালো কালারের। এরকম গাছ এবং পাতা আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি গাছটা দেখতে লাগলাম তো দেখতেই লাগলাম। তারপর ফাতেমা আমাকে বলল কি ব্যাপার, কি দেখছেন আপনি? আমি বললাম তোমাদের এখানকার গাছগুলোও না বেশ অদ্ভুত, কালো কালারের পাতা আমি এর আগে জীবনে কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখলাম। ফাতেমা খানিকটা হাসলো, হেসে বলল আরও কত কিছু দেখে যে তুমি বিস্মিত হবা, চলো তোমার জন্য সবাই অপেক্ষা করছে। আমি বললাম সবাই অপেক্ষা করছে মানে বুঝতে পারিনি। ফাতেমা বলল তোমার ব্যাপারে আমি সবাইকে বলেছি, সবাই জানে, আগে বাসায় চলো তখন বুঝতে পারবে। আমি খানিকটা ভয়ে ছিলাম, কারণ কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে, আর এটা যে আসলে জিনেদের অঞ্চল সেটা আশপাশটা চোখ বুলালেই দেখা যাচ্ছে। খানিকটা দূরে দেখলাম বড় বাজ পাখির মতো কিছু একটা আসমান দিয়ে উড়ে যাচ্ছে। আমি তাকিয়ে আছি সেদিক। ফাতেমা বলল ওটা একটা জিন, ওরা উড়ে যাচ্ছে দিক দিয়ে। সাধারণত জিনেদের দেশে এরকমই হয়, তুমি দেখতে থাকো, দেখবা যে কত কিছু দেখতে পারবা। তারপর ফাতেমা আমাকে তার ঘরের সামনে নিয়ে গেল।
ঘরের দরজা টোকা দিতেই ঘরের থেকে একজন লোক দরজাটা খুলে গেল এবং তার পেছনে একজন সুন্দরী দেখতে মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটাকে দেখতে ফাতেমার মতোই লাগে। আমি বুঝতে পারলাম এটা ফাতেমার মা নিশ্চয়ই। আমি সঙ্গে সঙ্গেই সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তারা সালাম গ্রহণ করলেন এবং আমার মুখ দেখে বললেন, তারা বলে উঠলেন মাশাআল্লাহ এবং কিছু একটা বললেন, তবে ইনসান বলেছে এতটুকু বুঝতে পেরেছি, এর বাকি অংশ কি বলেছে সেটা বুঝতে পারিনি। তারপর আমি বললাম হ্যাঁ। ফাতেমা তখন বললেন, আহা ও তো বাংলা কথা ছাড়া বুঝবে না। তারপর তিনি বললেন, তুমি ভালো আছো? আমি বললাম জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? এবং তেনারা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের দরজাটা একদম গোল। আমাদের দরজা সাধারণত এমন হয় যে রাউন্ড শেপের হয়, কিন্তু এখানের দরজাটা তেমন না, একদম গোল করে ঘরের দরজা খোদাই করা। ঘরের ভিতরে ঢুকতেই 2-3 জন ছোট পিচ্চি দৌড়ে আসলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন। তারপর সেই মুরব্বী যে কিনা দরজা খুলে দিয়েছিল সে বলতে লাগলো, তোমার কথা শুনতে শুনতে কান পচে গিয়েছে। ফাতেমা তোমার কথা এত বলে, তুমি এই করেছো ওই করেছো, তুমি আসলে কি করেছো সেটাই আসলে দেখার বিষয়। কিন্তু ফাতেমা, তাকে থামিয়ে দিয়ে বললাম, ফাতেমা কি বলেছে? আমি আসলে তো কিছুই করিনি। ফাতেমা তখন বলল, আহা রাস্তায় দাঁড়িয়ে কি সব গল্প করবে নাকি, চলো ভিতরে চলো। আমি বললাম, আরও ভিতর আছে? ফাতেমা তখন বলল, এটা তো আমাদের বাহিরের ঘর, ভিতরের ঘরে চলো, দেখে বুঝতে পারবা। তারপর সবাই আমাকে নিয়ে ভিতরের ঘরে চলে গেল। যে পিচ্চিগুলো দৌড়ে এসেছিল এরা হচ্ছে ফাতেমার বড় বোন এবং বড় ভাইয়ের ছেলেপুলে। তাদেরকে দেখতে আসলে খুবই অদ্ভুত। তাদের গানগুলো ভেতরের দিকে এবং চোখের মণিগুলো কেমন যেন একটু ধূসর রঙের। এরকম চোখের মণি আমি কখনো দেখিনি। আমি যতই দেখছি ততই বিস্মিত হচ্ছি। ফাতেমা যখন আমাকে ভেতরে নিয়ে গেল, ভেতরে সবাই আমাকে দেখে উঠে পড়ল। আমি সবাইকে সালাম দিলাম। ভেতরে আরো মুরব্বী বেশ কয়েকজন লোক বসে আছে। আমি আসলে বুঝতে পারিনি যে ফাতেমা এমনটা করবে, ও আমাকে এরকমভাবে বাসায় নিয়ে চলে আসবে। আমি খুবই বিব্রত বোধ করছিলাম। ভেতরে প্রবেশ করেই সবাই যখন উঠে পড়ল, আমি সবাইকে সালাম দেওয়ার পরে আমাকে বসতে দেওয়া হলো। সবাই আমাকে দেখে আমার সঙ্গে কথা বলছিল। কেউ আমার নাম জিজ্ঞেস করছিল, কেউ আমার পদবি জিজ্ঞেস করছিল আমি কি করি। আমি তখন সব কিছু বললাম এবং যে পিচ্চিরা ছিল ওরা এসে আমাকে হাতিয়ে হাতিয়ে দেখছিল এবং আমার হাত দেখছিল, আমার হাতের পশমগুলো দেখছিল। কিছুক্ষণ বাদে পিচ্চিগুলো আমার দাড়ি টানা শুরু করলো। তারপর ফাতেমা বলল, কি একটা কথা বললো যেন, তারপর আমি বুঝতে পারলাম না। পিচ্চিগুলো এখান থেকে চলে গেল। মুরব্বী সবাই আমাকে জিজ্ঞেস করতে লাগলেন কি করি, কোথায় থাকতাম, এসব বিষয়ে। আমি ফাতেমাকে বললাম, তুমি যে আমাকে এখানে নিয়ে আসবে আগে বললে না কিসের জন্য? কিরকম একটা পরিবেশে চলে আসলাম। ফাতেমা বলল, এরা সবাই তোমাকে চেনে, আমি সবাইকে তোমার সম্পর্কে বলেছি, আর এরা এটাও জানে যে আমি তোমাকে পছন্দ করি। এই কথা শুনে আমি বেশ খানিকটা লজ্জা পেয়ে গেলাম। আর আমার জীবনে এরকম একটা দিন আসবে সেটা আমি কখনো কল্পনা করিনি। ফাতেমা এরকম ভাবে বলে দিল। আমি লজ্জা পেয়ে মুখটা সরিয়ে নিলাম। ফাতেমা নিজেও লজ্জা পেয়েছে। কিছুক্ষণ বাদে সবাই আমার সঙ্গে গল্প করে এখান থেকে চলে গেল। তারপর ভেতর থেকে ফাতেমার যে ভাবি আছে সে আমাকে ডাক দিল, বলল কি যে, ফাতেমা ওকে নিয়ে আয় খাবার তৈরি টেবিলে। আমি টেবিলে গিয়ে দেখলাম বিরাট বড় এক আলিশান টেবিল। এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, এত বড় একটা টেবিল, মানে কথার কথা আর কি। আমি একপাশে বসলাম, ফাতেমা আমার সঙ্গে খেতে বসলো। কিছুক্ষণ বাদে সবাই খেতে আসলো, একসঙ্গে বসে বসে খাচ্ছে। এ ওর সাথে গল্প করছে। এই এক পরিবারে প্রায় 20-22 জন বসবাস করে, আর ঘরটাও বিশাল। এত বড় একটা জায়গায় যিনারা যে বসবাস করে আমার আগে জানা ছিল না। আর ঘরটাও বেশ অদ্ভুত রকমের। আমরা যেরকম ডাইনিং টেবিলে বসে খাই, এদের ডাইনিং টেবিল সেরকম না। এরা এক ধরনের পাটাতনের ওপর বসে খায় এবং সেটা পাথরের তৈরি। এবং এদের খাবারগুলো দেখেও আমি কেমন যেন বিস্মিত হয়ে গেলাম। ফাতেমা আমাকে বলল, তুমি আসবে শুনেছো ভেবে মা তোমার জন্য তোমরা যেসব খাবার খাও সেসব রান্না করেছে। আমি দেখলাম এক প্লেট ভর্তি শুধুমাত্র হাড় রাখা, আর ওপরে কোনো মাংস নেই। খুব সজ্জিত করে সেই হাড়গুলোকে রান্না করা হয়েছে। আমি প্রথমে ভাবলাম নেহারি। ফাতেমাকে বললাম, এটা একটু নেই আমি। ফাতেমা তখন বলল, এটা তুমি খেতে পারবা না, এটার মধ্যে কোনো টেস্ট নেই, মানে তোমরা যেগুলো খাও, যেমন তোমরা লবণ খাও, আমরা কিন্তু এটা খাই না। আমি এসব কিন্তু তোমার কাছ থেকে শিখেছি। আর তোমাকে যেসব খাবার দিয়ে আসতাম সেসব আমি নিজের হাতে রান্না করে দিয়ে আসতাম। কারণ তোমার সঙ্গে যখন আমার দেখা হয়েছে বা পরিচয় হয়েছে, আমি জানতাম যে মানুষের খাবার ভিন্ন রকমের হয়ে থাকে। এই জন্য আমি খাবার রান্না করা শিখেছি এবং আমি নিজে জঙ্গল থেকে শিকার করে এনে মাছ, মাংস, তারপর এসব খাবার রান্না করা শিখেছি।
তুমি নিশ্চয়ই পছন্দ করেছো, তাই না? আমি কান্না করে দিচ্ছিলাম, কারণ আমার জীবনে আদর করে এরকম খাবার কেউই খাওয়ায়নি। আমার খুব ভালো লাগছিল বিষয়টা। আমি চোখের পানি মুছতে যাব ঠিক তখনই আমার পায়ে সুড়সুড়ি লাগছিল। আমি ফাতেমাকে বললাম, কি ব্যাপার, আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছ কেন? ফাতেমা বলল, কই, সুড়সুড়ি দিচ্ছি না তো। তারপর নিচের দিকে তাকিয়ে দেখি একটা কালো রঙের বিড়াল আমার পা মারাচ্ছে। আমি দেখে ভয় পেয়ে গেলাম, আর বিড়ালটাও আমার চিৎকার শুনে একটা অদ্ভুত রকমের আওয়াজ করে দাঁত দেখিয়ে আমার দিকে তেড়ে আসলো। আমি সঙ্গে সঙ্গে উঠে ওইখানে একটা ইটের উপর উঠে পড়লাম। তারপর সবাই বলল কি, যারে এটা একটা বিড়াল। তারপর সেই বিড়ালটা থেকে হঠাৎ করেই একটা মানুষের রূপান্তর হয়ে গেল, এবং যে পিচ্চিগুলো সর্বপ্রথম আমার কাছে এসেছিল, এই পিচ্চিগুলো সেই পিচ্চিগুলোই যে কিনা আমার সঙ্গে দুষ্টুমি করার ছলে বিড়াল সেজে ওইটার তলে গিয়েছিল। তারপর তারা ওইখান থেকে চলে যায়। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, পরনের পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। এই পিচ্চিগুলো এত ফাজিল, আমি আসার পর থেকেই আমার পেছনে কেমনভাবে যেন লেগে আছে। ফাতেমা আমাকে বলল, এই তোরা যা তো এখান থেকে, এরকমভাবে দুষ্টুমি করছিস কিসের জন্য? খাওয়া দাওয়া শেষ করে আমি উঠলাম। আমার জন্য প্রায় 7-8 পদের খাবার রান্না করা হয়েছে। রান্না করা বলতে এই খাবারগুলো কোনো এক জায়গা থেকে নিয়ে আসা হয়েছে আর কি। ফাতেমা আমাকে বিষয়টা জানায়নি। আমি বললাম, ফাতেমা, তুমি যে আমাকে এখানে নিয়ে আসবে আগে বললা না? এরা সবাই যে আমাকে চেনে আমি তো জানতাম না, আর আমার জীবনে কোনোদিন এত সুখের দিন আসেনি। ফাতেমা আমার কান্না করাটা দেখেছে, বলেছে যে আমি তোমাকে কোনোদিন চোখে পানি আসতে দিব না, সারা জীবন আগলে রাখবো। সেজন্যই তো তোমাকে আমি পছন্দ করে ফেলেছি এবং ভালোবেসে ফেলেছি। ফাতেমার মুখ থেকে এই কথা শুনে আবার আমি ভীষণ লজ্জা পেয়ে গেলাম। খানিকক্ষণ বাদে খাওয়া দাওয়া শেষ করে ওইখানে যখন দাঁড়ালাম এবং ফাতেমা যখন আমাকে এই কথাগুলো বলতে লাগলো, তখনই আমার চোখ বেয়ে আসলেই আবার পানি চলে আসতে লাগলো। ফাতেমার দাদা সেখানে এসে বললেন কি যে, তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি ছোকরা, তুমি নাকি খুব সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতে পারো, তোমার কণ্ঠ নাকি খুব সুন্দর। আমার নাতনি তো নাই বলল। আমি বললাম, না না দাদু। তখন বলো কি যে, আরে নানা করছো কিসের জন্য, শোনাও আমাদেরকে। তারপর দাদুর জোরাজুরিতে আমি কণ্ঠ ছেড়ে দিয়ে কোরআন তিলাওয়াত করতে লাগলাম, যেমনটা আমি করি। খানিকক্ষণ বাদে সেখানে একটা মহড়া লেগে গেল। পরিবারের সবাই চলে আসলো। পরিবারের সবাই এখানে বসেই গল্প টল্প আড্ডা দেওয়া এগুলোই করে, এবং আমি যখন কোরআন তিলাওয়াত করছিলাম সবাই শুনে বিমোহিত হয়ে যাচ্ছিল। সাধারণত আমি যতদূর জানি যে জিনেরা সাধারণত এই ধরনের দোয়া কালাম বা বিভিন্ন ধরনের জিনিসপাতি দিয়ে তাদেরকে বশ করা হয়, কিন্তু সেটা জানা আমার ভুল ছিল। আমি কোরআন তিলাওয়াত শেষ করে তখন তাদেরকে বললাম যে মানুষেরা যা আপনাদেরকে বশ করে সেটা কিভাবে করে, এবং আপনারা মানে আমি করব সেজন্য বলছি না, তবে অনেক জিন আছে না যারা মানুষের বশে থাকে, তান্ত্রিকদের বশে থাকে। তখন সেই বৃদ্ধ জিনটা বললেন কি যে, শোনো ছোকরা, তোমরা হয়তো আমাদেরকে বশে করতে পারো, কিন্তু সেটা আল্লাহর কালামকে বিকৃতি করে। সাধারণত এগুলো কুফরি বা কালা জাদু করে করা হয়। বিভিন্ন তান্ত্রিক আছে আর বিভিন্ন হুজুর যারা কিনা কামেল বা আমেল, তাদের কাছে জিনেরা এমনিতেই যায় বিভিন্ন জিনিস শেখার জন্য, এবং মূলত তাদের শাগরেদ হয়ে তাদের সঙ্গে থাকে। এছাড়া বিশেষ কোনো কিছু নেই। আর জিনেদেরকে বশ করার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে না থাক, তোমাকে তো বললামই, কালো জাদু করে যে জিনিসটা করে আর কি, সেটা খারাপ মানুষের কাজ, বুঝেছ? আমি তখন বুঝতে পারলাম, তার মানে এতদিন যা জানতাম যে জিনেরা কোরআন শরীফ বা এই জাতীয় কোনো জিনিস শুনলে, যেমন আয়াতুল কুরসি শুনলে ভয় পায়। বৃদ্ধ লোকটা তখন বললেন, হ্যাঁ এটা ঠিক আছে যে আয়াতুল কুরসি শুনলে বা আয়াতুল কুরসি যখন পড়া হয় তখন হয়তো মানুষ যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারে এবং জিনেদের ক্ষমতা তখন কমে যায় আয়াতুল কুরসি পড়লে। তবে জিনেদের প্রভাব যে কমে যায় এমন কিন্তু না। আয়াতুল কুরসি পড়লে হয়তো তুমি সাময়িকভাবে মুক্তি পাবা, বিপদ থেকে উদ্ধার হবা বা শক্তিটা একটু কমে যাবে, কিন্তু সেটা শুধুমাত্র তোমাদের ওইখানে। আমাদের এখানে ওরকম কোনো কিছু করবে না, কারণ আমাদের পৃথিবীতে আমাদের ক্ষমতা সব থেকে বেশি। আমি বুঝতে পারলাম সব কিছু। তারপর সবাই একে একে তার কাজে চলে গেলেন। আমি এবং ফাতেমা বাইরে আসলাম। ফাতেমা আমাকে বলল, কি ব্যাপার, আমার পরিবারকে তোমার কেমন লাগছে? আর কোনো উত্তর যে দিলে না আমাকে। আমি বললাম, দেখো ফাতেমা, আমার জীবন কেমন সেটা তো তুমি খুব ভালোভাবেই জানো, আর আমি সারা জীবন দুঃখ কষ্ট বয়ে নিয়ে বড় হয়েছি। ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পরে আমাকে এতিমের মতো বেড়াতে হয়েছে। আমার চাচারা কখনো আমাকে দেখেনি, এমনকি আমাদের যেসব সম্পত্তি ছিল সেসব সম্পত্তিও আমার চাচারা ভোগ দখল করছে, এবং তারা কোনোদিন ইচ্ছা থাকা সত্ত্বেও আমাকে দেখতে আসেনি।
আমার খোঁজ খবর করেনি। তারা চাইলেই কিন্তু পারতেন তাদের সঙ্গে রাখতে, এমনকি এত অর্থ সম্পদ তারা নিজেরা ভোগ করেছে। আমার বাবার কিন্তু অর্থ সম্পদ ভালোই ছিল, আমি যতটুকু জানতাম, তবে সেগুলো তারা আত্মসাৎ করে খেয়েছে। এবং এত কষ্ট করে আমি বড় হয়েছি, বড় হবার পর আমি ভাবতে পারিনি যে আমার জীবনটা এরকম ভাবে বদলে যাবে। তোমাকে পেয়ে আমি আসলে ধন্য। আমি জীবনে কি পূর্ণ করেছিলাম জানি না, তবে আমার যতটুকু মনে হয় যে তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছো। এবং আমাকে তোমরা যে এত ভালোবাসা দিয়েছো, আসলে কি আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? বা আমার সম্পর্কে তোমার পরিবারে এত কিছু জানিয়েছো, অথবা তুমি যে আমাকে ভালোবাসো, এই বিষয়টা সম্পর্কে আসলে আমি খুবই আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। কারণ হচ্ছে এগুলো তো আমার কপালে হয়তো লেখা ছিল, কিন্তু কোনোদিন যে পাবো এরকম কোনো কিছু আমি স্বপ্নেও ভাবিনি। আর তোমার মতো একটা মেয়েকে যদি আমার নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পাই, তাহলে সেটা হবে আমার জীবনের সব থেকে সুখের এবং ভালো দিন এবং ভালো সময় কাটবে, এবং এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। কথাটা শুনে ফাতেমা তখন কান্না করে দিল। বলল কি যে, একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কথা কিভাবে বলতে পারে? আমাদের জিনেদের মধ্যে এরকম কোনো জিন খুঁজে পাওয়া যাবে না যে তোমার মতো করে এত সুন্দর কণ্ঠে এত সুন্দর করে কথা বলে। তুমি আসলে মানুষটা খুবই ভালো। আমি কি শুধু শুধু তোমার প্রেমে পড়েছি? তুমি হয়তো জানো না যে আমার জন্য কয়েকটা বিয়ের সম্বন্ধ এসেছে। আমি সমস্ত বিয়ের সম্বন্ধগুলো বাদ দিয়ে দিয়েছি। বলেছি আমি একজনকে পছন্দ করি। শুরুতে তারা যখন শুনেছিল যে আমি কোনো মানুষকে পছন্দ করি, তখন তারা বলেছিল যে না না, কোনো মানুষকে আমি আমাদের এখানে আসতে দিব না। আর মানুষের সঙ্গে জিনের কি? যেমন আমার দাদুর বয়স প্রায় 1200 বছরের উপরে হবে। একটা জিন কিন্তু এত বছর বাঁচে, কিন্তু একটা মানুষ হয়তো সর্বোচ্চ 100 বছর বাঁচে। আমাকে নিষেধ করেছিল যে তুই হয়তো বেঁচে থাকবি বহু বছর, আর তোর যৌবন কিন্তু এখনো শুরু হয়েছে মাত্র। এখনো 300-400 বছর বা 500 বছর তোর যৌবন তো থাকবেই, কিন্তু তোর মানুষ স্বামী যে আছে তিনি কিন্তু বেঁচে থাকবেন না। যদি তাকে বিয়ে করিস, তিনি হয়তো 100 বছরের মধ্যে মারা যাবে, কিন্তু আমি তোমাকে বেছে নিয়েছি, কারণ তোমার মতো জীবন সঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার। সই তুমি 100 বছরই আমার কাছে থাকো, হয়তো ততদিন থাকবে না, আল্লাহ হয়তো তোমার কাছে নিয়ে যাবেন তার কাছে তোমাকে। তবে আমি তোমার সঙ্গে যত বছর থাকতে পারবো, আমার জন্য সেটাই হবে সব থেকে সুখের এবং ভালো। এই কথা বলার পর আমি বললাম কি যে, তাহলে তো বিষয়টা ভালোই হলো। আমি আসলেই তোমাকে পছন্দ করে ফেলেছি এবং আমিও তোমাকে ভালোবাসি। এই কথাই তো শুনতে চেয়েছিলে, তাই না? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তারপর নিজের অজান্তে সেই পরিমেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রথমবারের মতো কোনো মেয়ে মানুষ আমাকে জড়িয়ে ধরেছে। বিষয়টা আমার জন্য আসলেই খুব বেশি সুখকর এবং আনন্দের, কারণ আমি আমার জীবনে কোনোদিন কোনো মেয়ের হাতই ধরতে পারিনি। প্রথম এই ফাতেমা মেয়েটার হাতই ধরেছিলাম, যে কিনা একটা জিনের মেয়ে এবং একটা জিন মানে মেয়ে জিন, এবং সে আমাকে জড়িয়ে ধরেছে। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। অনেকটা সাহস সঞ্চয় করতে হয়েছে তাকে জড়িয়ে ধরার জন্য। সে আমার বুকে মাথা রেখে বলল, এই বুকে অনেক শান্তি লাগে, কেন জানি না, তবে তোমাকে যতই দেখি ততই আমার কেমন যেন শান্তি লাগে, এবং মনে হয় তোমার মতো একজন পুরুষের জন্যই হয়তো আমি অপেক্ষা করছিলাম। আমি তখন তাকে ছেড়ে দিলাম এবং বললাম, ফাতেমা, এটা কি ঠিক হবে? ফাতেমা তখন বলল, কি ঠিক হবে না? আমি বললাম, এই যে আমি একজন আশরাফুল মাকলুকাত, আমি তুমি একজন জিন জাতি, আমাদের দুজনে যদি বিয়ে হয় তাহলে সেটা কি ঠিক হবে? আমার জানা মতে যদি জিন এবং মানুষের বিয়ে এবং মিলন হয় তাহলে তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, আমরা তো সারা জীবন নিঃসন্তান থাকবো। তখন ফাতেমা জানালো, এমনটা তোমাকে কে বলেছে? বাচ্চা তো হয়ই। আমাদের এখানে এক জিন মেয়ে আছে, সে ওরকম এক পুরুষকে বিয়ে করেছিল, সে তো এখন এখানেই থাকে। তোমাকে আমি তাদের বাড়িতে নিয়ে যাব, তুমি দেখলে বুঝতে পারবা, তোমার মতোই সেই মানুষ। আর আমাদের এখানে অনেক মেয়ে আছে যে কিনা জিনের সঙ্গে বিয়ে হয়ে এখানে এসেছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আমাদের এই জায়গাটা বিশাল, অনেক জিন বসবাস করে, তা প্রায় 20-22 হাজার জিন হবে। তুমি দেখলে বুঝতে পারবে আমাদের এই মহল্লা বা এই অঞ্চলটা কত বড় এবং এখানে কত কিছু হয়। তাদের তো সন্তান হয়েছে। এই কথা শোনার পর আমি বললাম কি যে, তারপরেও বিষয়টা কি ধর্মীয় দিক থেকে ঠিক হবে? পরিমেয়েটা তখন বলল, আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একে অন্যের সঙ্গে দেখা করার আকর্ষণ বোধ এবং মিলনের ক্ষমতা দিয়েছেন, সেহেতু আমাদের বিয়ে করাতেও তার কোনো কিছু যায় আসবে না। তিনি নিশ্চয়ই এটা ভালো এবং ভালো দৃষ্টিতে দেখবেন। আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে,
আমাকে এখন যেতে হবে, আসলে ওদিকে সকাল হয়ে যাবে এবং নামাজ পড়াতে হবে না গিয়ে। ফাতেমা তখন বলল, তোমার ওইসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আমি বললাম, কেন চিন্তা করতে হবে না, কিসের জন্য? আমাকে যেতে হবে না? ফাতেমা তখন আবার বলল, তোমাকে তো আমি যেতে দিব না, এখানে তুমি 1 সপ্তাহ থাকবা, আমার সঙ্গে থাকবা এবং আমাদের এখানটা দেখবা, ঠিক আছে? এখানটা দেখে তারপরে আমি তোমাকে দিয়ে আসবো। আমি বললাম, ওরা তোমাকে চাকরি থেকে বের করে দিবে, আর আমি তো নামাজ পড়াতে হবে না, আমার একটু পরে ফজরের আজান দিতে হবে। আমি আমার হাতে থাকা পুরাতন সেই ক্যাসিও ঘড়িটা, যেটা কিনা একজন আমাকে দিয়েছিল, তখনকার সময় ঘড়ি এতটা উপলব্ধ ছিল না, একজন বিদেশ থেকে নিয়েছিল, আনার পরে সেই ঘড়িটা আমাকে দিয়েছিল, খুবই পুরাতন একটা ঘড়ি। সেই ঘড়িটাই আমি সময় দেখলাম। সময় তখন ফজরের আজানের সময় হয়ে এসেছে। ওই সময়টাতে ঘড়ি কারোর হাতে ছিল না, হয়তো বড়লোক কারো ঘরে বা এরকম কোনো জায়গায় ঘড়ি থাকতো। ঘড়ির আবিষ্কারও কবে হয়েছে তা জানি না, তবে জিনিসটা পাওয়ার পর আমি বেশ খুশি হয়েছিলাম। একজন আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিল। আমি বললাম, আমাকে যেতে হবে। ফাতেমা তখন বলল, তোমাকে ওইখানে যেতে হবে না, তোমার পরিবর্তে আমি ওইখানে একজন জিন নিয়োজিত করেছি, যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়াবে এবং সে ধরাও পড়বে না। একথা শোনার পর আমি বললাম, এই জিনের পিছনে মানুষ নামাজ পড়বে? তখন ফাতেমা বলল, কেন? আমরাও তো আল্লাহর ইবাদত করি, আল্লাহর অনুগত্য স্বীকার করি এবং আল্লাহর ইবাদত করি, তাহলে সমস্যা কোথায়? ও সব কিছুই পড়ে, ও তোমার মতো কোরআনের হাফেজ, ও তোমার মতোই একটা মাদ্রাসায় পড়াশোনা করেছে মানুষের সাথেই, এবং সেখান থেকেই 30 পারা কোরআন মুখস্থ করেছে। যেখানে পড়াশোনা করেছে সেখানে আমাদের এখানের অনেক জিন পড়াশোনা করতে চায়। তারপর ফাতেমা আমার হাত ধরল। আমি বললাম, তাহলে এখন কোথায় যাব? ফাতেমা বলল, কেন, এখন ঘুমাতে যেতে হবে? তোমার ঘুম পাচ্ছে না? আমার তো ঘুম পাচ্ছে অনেক। তারপর আমি বললাম, তোমরা এখন ঘুমাতে যাও? ফাতেমা বলল, হ্যাঁ, জিনেরা তো বাইরে বিচরণ করে না, জিনেরা সন্ধ্যার পরে এবং ফজরের আজানের আগ পর্যন্ত বিচরণ করে। তুমি এখন চারিদিকে তাকিয়ে দেখবা যে চারিদিকে শুধুমাত্র সবাই ঘুমিয়ে পড়বে, আর মানুষেরা যেটা করে সেটা জানি, তবে আমার খুবই ঘুম পাচ্ছে, চলো গিয়ে শুয়ে পড়ি। আমি ফাতেমাকে বললাম, তুমি যাও, আমি একটু আশপাশটা ঘুরে ফিরে দেখি, আর আমার তো নামাজও পড়তে হবে, তাই না? একটু পরেই ফজরের আজান হবে। আমি সঙ্গে সঙ্গে উঠে ওইখান থেকে চলে আসলাম। ফাতেমা ঘরের ভেতরে চলে গেল। ফাতেমা আমাকে বলল, তুমি ভেতরে চলে আসো, নামাজ পড়বে না? আর এখানে তো কোনো মসজিদও নেই, জিনেরা তো মসজিদে নামাজ পড়ে না, তাই না? আর যদি মসজিদে নামাজ পড়ার প্রয়োজনও পড়ে, তখন ওই যে মানুষের পৃথিবীতে চলে যায়, মসজিদে নামাজ পড়ে তারপরে চলে যায়। কোনো সাহাবি জিন যদি এরকমভাবে আসমান দিয়ে উড়ে যায়, তখন কোনো আশেপাশে মসজিদ দেখলে তার ভিতরে নামাজ পড়ে। ফাতেমার কথা মতো আমি ঘরের ভেতরে চলে গেলাম। তারপর আমাকে একটা রুমে থাকতে দেওয়া হলো। সেই রুমটা আসলে খুবই চমৎকার, পাথর দিয়ে তৈরি হলেও রুমটা দেখতে খুবই অসাধারণ। আমি রুমের ভিতরে গিয়ে সামনের দিকে দেখলাম খুবই চমৎকার একটা প্রাকৃতিক দৃশ্য। যদিও ভোরের আলো প্রায় ফুটে এসেছে, আমি হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম ফজরের ওয়াক্ত প্রায় শেষ হওয়ার কাছাকাছি। এতক্ষণ তাহলে আমি এখানে কি করেছি? ফাতেমার সঙ্গে দাঁড়িয়ে গল্প করেছি। তারপর আমি সঙ্গে সঙ্গে আজান দিলাম, কারণ আজান না দিলে তো আর নামাজ হয় না, আর আমি যেখানে আছি সেখানে তো আর কেউ আজান দিবে না। আজান দেওয়ার কথা শুনে ফাতেমা দৌড়ে আসলো এবং আরও 2জন জিন দৌড়ে আসলো। বলো কি যে, আজান দিচ্ছ কেন? আমি ফাতেমাকে বললাম, আজান ছাড়া তো নামাজ হবে না, আর আজান ছাড়া আমি কিভাবে নামাজ পড়ব? আশেপাশে তো কোথাও আজান হচ্ছে না। তখন ফাতেমা বলল, তা ঠিক আছে, তবে আস্তে আস্তে দিও, সমস্যা আছে। আজান শুনলে জিনেরা, কিছু জিন আছে যারা বদ জিন বা দুষ্টু জিন, তারা সহ্য করতে পারে না, তারা ছোটাছুটি করে আশেপাশে, এবং এই কারণেই বদ জিনেরা সন্ধ্যার সময় ওদিকে আশপাশে থাকে না, আজান শেষ হয়ে যাওয়ার পরে তারপরে নামে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ে বাইরে একটু হাঁটাহাঁটি করতে গেলাম। ফাতেমা তো ঘুমাতে চলে গেল, কারণ ফাতেমা গত 2 দিন ঘুমায় না। 2 দিন সে কি একটা কাজ করেছে আমার জন্যই নাকি, সেজন্য তার ঘুম হয়নি, এজন্য তার ঘুম পাচ্ছে। ফাতেমা ঘুমাতে চলে গেল এবং বেশিরভাগই সমস্ত কিছু ঘুমিয়ে পড়েছে। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, কারণ আমার ঘরে ভালো লাগছিল না। আমি ভাবলাম আশপাশটা একটু দেখে আসি, তবে ফাতেমাকে ছাড়া যাওয়াটা ঠিক হবে কিনা সেটাই বুঝতে পারছিলাম না। ফাতেমা আমাকে বলেছে বেশি দূরে না যাওয়ার জন্য। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর একটু দূরে যেতেই আমি দেখলাম কিছু শিশু খেলা করছে। আমি সামনে গিয়েই বললাম, যে কি ব্যাপার, তোমরা ঘুমাতে যাওনি? শিশু 2জন আমার কাছে এগিয়ে আসলো এবং আরও বেশ কিছু শিশু দূরে খেলা করছে। তারা আমার কাছে এসে আমার 2 ঠ্যাং উঁচু করে আমাকে শূন্যে ভাসিয়ে ফেললো। এই 2টো শিশুর গায়ে এত জোর, আমি কোনোভাবে তাদেরকে সরাতে পারছিলাম না। আমি চিৎকার করতে লাগলাম। কিছুক্ষণ বাদে 2জন লোক আসমান থেকে নিচে পড়ল। আমি তো দেখে বিস্মিত হয়ে গেলাম। তাদের পেছনে বড় বড় 2টো ডানা। তারা আমাকে বললেন কি যে, এই তুই এখানে কি করছিস? তুই না মানুষ, তোকে দেখে তো মানুষ মনে হচ্ছে, তাই না?
আশরাফুল মাখলুকাত এটা বলল। আমি ভয় পেয়ে গেলাম। সেই বাচ্চা দুটো তখন সেখান থেকে চলে গেল। তারা আমাকে খপ করে ধরে ফেললো। আমি বললাম, আহা আপনি কি করছেন? এখানে আমি এসেছি একজনের সঙ্গে, তিনি আমাকে নিয়ে এসেছেন। তখন বলল, কে নিয়ে এসেছে? আমি তখন বললাম, ফাতেমা। তখন বলল, ফাতেমা কে? আমি বললাম, ফাতেমা এই তো এই সামনে থাকে। আমার কোনো কথা তিনি শুনলেন না। তিনি আমাকে ধরে নিয়ে গেলেন একটা জায়গায়, আমার হাত পেছনে বেঁধে ফেললেন। তারপর একটা জায়গায় নিয়ে গেল। সেখানে একজন লোক একটা চেয়ারের ওপর বসে আছে এবং তার হাতের নিচে একটা বইয়ের মতো কিছু। তিনি আমাকে কিছু একটা ভাষায়, যে ভাষায় বললেন, জিজ্ঞেস করলেন এবং এতটুকু বুঝলাম যে ইনসান কথাটা বলেছে। ইনসান মানে যে মানুষ, সেটা বুঝতে পেরেছি। আমি কিছু বুঝতে পারছিলাম না। খানিকক্ষণ বাদে সেই লোকটা আমাকে নিয়ে যাওয়ার জন্য বলল। যে দুজন লোক আমাকে নিয়ে এসেছিল সেই দুজন লোক আমাকে চ্যাংদোলা করে ধরে নিয়ে যাচ্ছে। তারা আসমানে ভেসে যাচ্ছে এবং আমাকে চ্যাংদোলা করে ধরে কোথাও একটা নিয়ে যাচ্ছে। পাশ দিয়ে যাচ্ছিল এক ভালো জিন, যে জিনটা কিনা আমাকে চেনে এবং ফাতেমা আমার সম্পর্কে তাকে বলেছে। সে আমাকে থামালো এবং সেই জিন দুটোকে বলল কি যে, কি ব্যাপার, একে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তখন উনি বলল কি যে, এ আমাদের এখানে ভুলভাবে প্রবেশ করেছে এবং হয়তো কালাজাদু করার জন্য এসেছে, জিনদেরকে বশ করার জন্য। তখন সেই ভালো জিনটা, নেককার জিনটা বলল কি যে, না এমন কিছু না, মানে আমি যতটুকু বুঝেছি যে তাদের ভাষায় তারা কোনো কিছু একটা বলেছে। তারপর আমাকে নিচে নামালেন এবং সেই ভালো জিনটা আমাকে বাংলা ভাষায় বলতে লাগলেন যে, আপনি ফাতেমার? আমি বললাম, হ্যাঁ আপনি ফাতেমাকে চেনেন? তারপর সেই লোকটা বললেন কি যে, হ্যাঁ চিনি, তবে ওর আসল নাম তো ফাতেমা না, ওকে বাসার সবাই ফাতেমা বলে ডাকে, কিন্তু বাইরে কেউ জানে না। আপনি ওদেরকে ফাতেমার কথা বলেছেন তাই না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? তখন সেই জিনটা বলল, আমার নাম মাকতু, আমি হচ্ছি ফাতেমার কাজিন, মানে খালাতো ভাই। আমি তার সঙ্গে হাত মিলালাম এবং তিনি আমাকে সঙ্গে করে ফাতেমাদের বাড়িতে নিয়ে গেলেন। আমি আসলে বাড়িটা হারিয়ে ফেলেছিলাম এবং আমাকে কোথায় নিয়ে এসেছিল আমি জানি না। আমার পরানোর পানি তো শুকিয়ে গিয়েছিল যে আমাকে কোথায় না কোথায় নিয়ে যায়। তারপর যখন ঘরের ভেতরে ঢুকলাম, আমি বললাম, ফাতেমাকে ডাকার দরকার নেই, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আর ও একটু আগেই শুয়েছে। আমারই ভুল ছিল যে বের হওয়া। আমার নিজেরও ঘুম পাচ্ছিল, কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করব। তারপর আমি আমার নিজের কামরায় চলে গেলাম। চারিপাশে খুব নীরব ছিল, ঘুম আসছিল না এবং খানিকক্ষণ বাদে আমার চোখ অটোমেটিকভাবে লেগে আসলো। আমি যে কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে মাঝখানে জোহরের নামাজটা মিস গিয়েছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় আসরের আজানের সময় হয়ে গেছে এবং সূর্য প্রায় ডুবন্ত অবস্থায়। এতখানি কিভাবে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও বুঝতে পারছি না। ওইটার সঙ্গে সঙ্গে আমি গোসল করে নিলাম। গোসলখানাটাও অ্যাটাচ অবস্থায় ছিল এবং এর পানিটা এত ঠান্ডা, এরকম পানি এর আগে আমি কখনো খাইনি। খুবই মিষ্টান্ন ধরনের পানি এবং পানির মধ্যে এক ধরনের কেমন মসৃণ ভাব আছে। আমি গোসল করে উঠে বাইরে যাব, দেখি ফাতেমা উঠে আমার কাছে এসেছে। বলল কি যে, কি ব্যাপার, তুমি উঠে গেছো? তুমি ঘুমিয়েছিলে? আমাকে বলল, আমাকে মাখতো মাত্রই বলল, এক কাজ করো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। আমি বললাম, আমি যে উঠে ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ে বসে আছি, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। তখন ফাতেমা বলল কি যে, আবার আজান দিও না, দয়া করে, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু তোমাকে আবার ধরে নিয়ে যাবে। আমাকে সব কিছুই বলেছে ও। আমি বললাম কি যে, তোমাদের এখানে জিনগুলো কি সব অদ্ভুত নাকি? তখন সে বলল কি যে, অদ্ভুত কিনা জানি না, তবে ও তোমাদের ওইখানে যদি জিন দেখা যেত তোমরা কি ছেড়ে দিতে তাকে? তাকে তো ধরে রাখতো তাই না? আমি বললাম, তা রাখতাম। এরকম করে আমার সেখানে প্রায় 2-3 দিন কেটে গেল। আমার জায়গাটা বেশ ভালোই লাগছিল, ভালো খাওয়া দাওয়া, সবার সঙ্গে গল্প এবং চারিপাশে যা আছে সবাই জিন। আমি এক প্রকার জিনদের দ্বারা ঘিরে আছি। আমার কাছে বিষয়টা আসলে রোমাঞ্চকর লাগছে। আমি আমার জীবনে কোনোদিন এত শান্তিময় মুহূর্ত পার করিনি। তারপর সেই মেয়েটা, মানে মেয়েটা, আমার পরিপ্রেমিকা বলল কি যে, শোনো, আগামী শুক্রবার আমি বিয়ে করব, তোমাকে বিয়ে করব, তোমার কোনো আপত্তি নেই তো? মূলত আমি তোমাকে বিয়ে করার জন্য এখানে নিয়ে এসেছি, আর সবাই তোমার সম্পর্কে ভালোভাবেই মানে জিজ্ঞেস করেছে, বা তোমাকে দেখার ইচ্ছে ছিল, সবাই দেখেছে এবং সবাই তোমাকে পছন্দ করেছে। সেহেতু ওরা চাচ্ছে এই শুক্রবারে বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। আমি তখন বললাম, হ্যাঁ আমি তোমাকে এই কথাই বলতে চাচ্ছিলাম যে আমরা বিয়েটা করে ফেলি, কারণ হচ্ছে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, কেন যেন তোমাকে সবসময় মিস করছি এবং আমি তোমাকে বিয়ের কথা বলবো ভাবছিলাম, তুমি কি মনে করো সেটা ভেবে আর কিছু বলিনি আসলে তোমাকে। তারপর শুক্রবারের দিন চলে আসলো। এদের বিয়ের রীতিটা অনেকটা আমাদের বিয়ের রীতির মতোই। হুজুর দ্বারা এরকমভাবে সুন্দরভাবে কাবিন পড়ানো হয় এবং কলমা পড়িয়ে বিয়ে করানো হয়। মূলত আমি মানুষ, সেহেতু মানুষের উপায়েই বিয়ে করানো হয়েছে
এবং বলেছে তুমি যেভাবে করতে চাও সেভাবেই করতে রাজি আছি, তবে আল্লাহর বিধান আছে যে কালেমা পড়েই বিয়ে করতে হয়, আমি সেটাই না হয় করব, ঠিক আছে? এই কথা শোনার পর ফাতেমা এবং আমি দুজনেই হেসে দিলাম। ওই দিন আমাদের বিয়ে ছিল। সাধারণত ওদের ওইখানে এরকমভাবে সাজানো হয় না, আমাদের এখানে যেরকম প্যান্ডেল ট্যান্ডেল করে, একটু ভিন্ন রকমের। তবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান সব কিন্তু একই রকমের হয় এবং ওদের খাওয়া দাওয়া আরও বেশি হয়। অনেক মেহমান আসলো, সবাই একে একে আমার সঙ্গে হাত মেলাতে লাগলো। আমি চারিদিকে তাকিয়ে আছি এবং সবার দিকে দেখছি। আমি শুধুমাত্র এতটুকুই বুঝতে পারছিলাম না যে এই জিনগুলো আমাকে এত বেশি পছন্দ করে ফেলেছে কেন, এবং সবাই আমার সাথে এরকমভাবে সখ্যতা করছে কিসের জন্য। কেউ তো আমাকে চিনে না, বা আমি যাদের সঙ্গে দেখা করছি তারাও তো আমাকে চিনে না। আসলে আমি কি সাধারণ কোনো মানুষ যে যার সঙ্গে কিনা এরা এরকম কাণ্ড করছে, নাকি কোনো এদের কাছে কোনো উদ্দেশ্য আছে যেটা নিয়ে আমার খটকা লাগছে? আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সবাই আমার সঙ্গে এরকম অভিনন্দন জানাচ্ছে, সবাই কি আমাকে চেনে নাকি? ফাতেমা তখন বলল কি যে সবাই তোমাকে চিনবে না, তুমি কার জামাই হতে চলেছো তুমি জানো? তুমি এক প্রকার এই এলাকার একটা প্রভাবশালী জিনের জামাই হতে চলেছ। আমার বাবা এই এলাকার অনেক প্রভাবশালী একজন জিন, এবং আমার বাবা আমাকে বলেছিল যে তুই কোনো মানুষকে বিয়ে করবি এবং সেই মানুষ হবে আমাদের জামাই, এবং এরকম হতে হবে, আমি কোনো জিনের সঙ্গে তোর বিয়ে দিব না। ফাতেমা তখন আমাকে বলল, তোমাকে সমস্ত ঘটনা খুলে বলবো, এখন কোনো কিছু আমাকে জিজ্ঞেস করো না। আমি ফাতেমার সঙ্গে বললাম কি আচ্ছা ঠিক আছে, কিন্তু কি ঘটনা? ফাতেমা আমাকে বলল, আহা সব বলবো তো, তুমি চুপ থাকো, ঠিক আছে? এই কথা বলার পর ফাতেমা এবং আমি চুপ করে বসে থাকলাম। আমার তারপর একটু রাগ হলো, সে আমাকে কেনই বা এখানে নিয়ে এসেছে, আর কেনই বা সবাই আমাকে এরকম আদর করছে সেটাই আমি বুঝতে পারছি না। এটা এই জন্য যে ফাতেমা আমাকে ভালোবাসে সেই জন্য? এমনটা তো হওয়ার কথাই না। কারণ কোনো মানুষ যদি কোনো জিনের প্রেমে পড়ে বা জিন যদি মানুষকে বিয়ে করতে চায়, সেটা তো জিনেরা বিরোধিতা করে এবং বিরোধে বিয়ে দিতে চায় না। তাহলে এটা এমন কেন করছে? এবং সবাই এসে আমাকে সংবর্ধনা জানাচ্ছে। কিছুক্ষণ বাদে সবাই উঠে দাঁড়ালো এবং কোনো একটা কিছু বলল। ফাতেমা আমাকে বলল, যাও সবার সঙ্গে ওই পাশের ওই ঘরে যাও। আমি বললাম কেন? ফাতেমা তখন জানালো, আমাদের এইখানে প্রতি শুক্রবারে এক ধরনের বিশেষ নামাজ পড়ানো হয় আল্লাহর উদ্দেশ্যে, এবং সেই বিশেষ নামাজে তুমি অংশগ্রহণ করবে। আমি বললাম আচ্ছা আচ্ছা, কিন্তু কিভাবে পড়তে হয়? ফাতেমা আমাকে বলল, তোমরা যেভাবে পড়ো ঠিক সেরকমভাবেই, কোনো নড়চড় নেই। তবে আমাদের এখানে কিছু নিয়ম আছে, সেটা তোমার না জানলেও হবে। তুমি 2 রাকাত নামাজ ওইখানে ইমাম সাহেব আছেন ওনার পেছনে দাঁড়িয়ে পড়বে, আর যদি তুমি পড়াতে চাও তাহলে ইমাম সাহেবের কাছ থেকে শুনে সেই নামাজ পড়াতে পারো। আমি বললাম কি যে না না, উনিই পড়াক। তারপর আমি তার পেছনে দাঁড়িয়ে পড়লাম। তারা আমাকে বললেন কি যে আপনিই সামনে যান। আমি বললাম না না, আপনিই যান। সেখানে যে ইমাম ছিলেন তিনি একজন জিন ছিলেন এবং তার মুখে লম্বা দাড়ি ছিল, বেশ বৃদ্ধ মনে হচ্ছে এবং বয়স্ক অভিজ্ঞ লোক। তিনি আমাকে সামনে এগিয়ে দিলেন। আমি বললাম, নামাজের নিয়ম কি সব একই? তখন তিনি বললেন, জি, নামাজের নিয়ম সবই একই। আমি তারপর নামাজ পড়াতে শুরু করলাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে সবাই উঠে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলেন, চলে যাচ্ছিলেন। 2 রাকাত নামাজে নাকি পড়তে হয় প্রতি শুক্রবার, এবং সেটা আমার নিয়মে নাকি পড়তে হয়। কি জানি নতুন জামাই হিসেবে তারা আমাকে দিয়ে আবার কি করালো, এবং হয়তো আমার নিয়মেই পড়েছে তারা, বা কি নিয়ম আছে আমি তা জানি না। নামাজ পড়ার শেষে আমি সবার সঙ্গে গল্প করলাম এবং সবাই আমাকে বাহবা দিতে লাগলো। তিনি বললেন, তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, তিনি আমাদের এখানে এসে কত নামাজ পড়িয়েছেন। আমি বললাম, আমার বাবা তখন একজন বৃদ্ধ জিন তাকে থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা বাবা তুমি যাও, ওইখানে যাও, বিয়ের কার্যক্রম তো বাকি আছে তাই না? আমার মাথায় আসলে খটকা লাগতে শুরু করলো। এনারা আমার বাবাকে কিভাবে চিনেন এবং আমার বাবার নামও নিতে চেয়েছিলেন, কিন্তু আমার মাথায় আসলে কিছু ঢুকছে না। আমি তখন পরীর মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার বাবা? তখন ফাতেমা বলল, শোনো আমি তোমাকে সমস্ত কিছুই বলবো, আগে সমস্ত কিছু ঠিক হোক, বিয়েটা সব হোক। আমি বললাম, ফাতেমা তোমরা কি আগে থেকে আমাকে চিনতে? ফাতেমা তখন বললো, সব কিছু পরে বলবো, তুমি এমন করছো কিসের জন্য? তারপর ফাতেমা এবং আমার বিয়েটা সেদিনকে সম্পূর্ণ হলো ধুমধাম করে, এবং আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমাকে এবং ফাতেমাকে তাদের নিজের ঘরে থাকতে দেওয়া হলো। ফাতেমা যে ঘরে থাকে সেই ঘরে আমাকে বাসর ঘরে ঢুকানো হলো। আমি এবং ফাতেমা বাসর ঘরে বসে আছি। আমি বললাম, ফাতেমা এবার বলো। ফাতেমা তখন বললেন কি যে, আহা বলবো, এরকম একটা সুন্দর মুহূর্তে তুমি এসব কি বিষয় নিয়ে কথা বলছো বলো তো, এরকম একটা সুন্দর মুহূর্তে। তাই বলে ফাতেমা আমার কাছে এগিয়ে আসলেন এবং আমার ঠোঁটে ঠোঁট রাখলেন, এবং বাসর ঘরে আমার সঙ্গে তার এক ধরনের অন্তরঙ্গ মুহূর্ত সৃষ্টি হলো।
কিছুক্ষণ বাদে আমি যখন উঠে বসলাম, ফাতেমা আমাকে জিজ্ঞেস করলো, কি যেন শুনতে চেয়েছিলে, সেসব শুনবে? তোমাকে আসলে আমি আগেই বলতে চেয়েছিলাম, জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা শেষে আমার নিজের কাছেই খুব ভালো লাগছিল। আমি বললাম, শোনার তো অনেক ইচ্ছা আছে, তবে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফাতেমা বলল কি যে, হ্যাঁ, তোমার এই দিনের জন্য কতদিন অপেক্ষা করেছি। তুমি যে আমার হবে এবং তোমাকে নিজের করে পাবো, সেই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। আমি বললাম, অনেকদিন অপেক্ষা মানে? ফাতেমা তখন বললেন, তোমার যখন জন্ম হয়েছিল তখন আমি সেখানে ছিলাম এবং তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা ছিল। তোমার বাবা আসগর আলী এবং তোমার দাদা সর্দার পাটোয়ারি, সবাইকে আমরা চিনি এবং আমাদের জিনেদের পরিবারের সঙ্গে তোমার পরিবারের বেশ ভালো একটা মিল ছিল। এই কথা শোনার পর আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এরকম কিছুই একটা ভেবেছিলাম এবং আমাকে এখানে আনার উদ্দেশ্য নিশ্চয় কোনো কারণ আছে। তখন আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি আমাকে আগে থেকেই চিনো, তাই না? ফাতেমা তখন বলল, হ্যাঁ, তোমাকে আমি আগে থেকেই চিনি এবং তোমার সমস্ত কার্যকলাপ আমি জানি। আমি বললাম, তাহলে এরকম না চেনার এবং না বোঝার ভান করলে কিসের জন্য? তুমি আমাকে কবে থেকে চেনো? ফাতেমা তখন বলল, আমি তোমাকে ওই দিন থেকেই চিনি যেদিন থেকে তুমি এই মসজিদে এসেছো। এর আগে বাবার কথা শুনেছি যে তোমার সাথে আমার বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি যখন ওইখান থেকে চলে গেলে তোমার বাবা মারা যাওয়ার পরে, তারপর আর তোমাকে খুঁজে পাইনি কেউই। আল্লাহর কি লীলা খেলা দেখো, তোমাকে ঠিকই আমাকে মিলিয়ে দিয়েছেন। যার কপালে যা লেখা থাকে ঠিক তাই হয়, সেটাকে তুমি জানো? তোমাদের মানুষের পৃথিবীতে একটা বিখ্যাত কথা আছে, যার সঙ্গে যার বিয়ে লেখা আছে তার সঙ্গে তার বিয়ে হবেই। তোমার সঙ্গে আমার বিয়ে লেখা হয়ে গিয়েছিল সেই ছোটবেলায়। আমি তখন বললাম, আসলে আমি কিছু বুঝতে পারছি না যে তুমি কি বলছো। আমাকে চেনো, আবার মাঝখানে চিনতে না, এখন আবার আমাকে বিয়ে করছো। সবাই আমাকে চেনে, আমার বাবা দাদা, এসবের সম্পর্কের সাথে তোমাদের সম্পর্ক কি? তখন আমাকে ফাতেমা বলতে লাগলেন, সমস্ত কিছুই বলবো, তবে এটা সঠিক সময় নেই। আমি ফাতেমাকে বললাম, এটাই সঠিক সময়, কি হয়েছিল সেটা বলো। আর আমাকে তুমি মাঝখানে চিনতে না, এখন আবার চেনো। ফাতেমা তখন বললেন, শোনো, আল্লাহ বলে না যে যার সঙ্গে যার বিয়ে তাকে মিলিয়ে দেয়, তোমার সঙ্গে হয়তো আমাকে মিলিয়ে দিয়েছিল। ওই দিন সন্ধ্যার পরে আমি আমার খালার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি সাধারণত মানুষের পৃথিবীতে খুব একটা তাকাই না, আর সন্ধ্যার পরে যখন বিচরণ করি তখন তো মানুষ থেকে 100 হাত দূরে থাকি, কারণ আমাদের অঞ্চলে এমন অনেক জিন আছে যাদের কিনা কালাজাদুর মাধ্যমে বিভিন্ন তান্ত্রিকেরা বশ করে রেখেছে, আর একবার বশ হয়ে গেলে তাকে আর ফেরত আনা সম্ভব নয়। ঠিক এমনটার জন্যই আমি ওইরকমভাবে যাতায়াত করতাম না। কিন্তু ওই দিন রাত্রেবেলা যাওয়ার সময় তুমি যখন ওই পুকুর ঘাটে মসজিদের পাশে বসে কুরআন তিলাওয়াত করছিলে, আমার কেন যেন জিনিসটা শুনতে ভালো লাগছিল এবং তোমার কাছে আমি এগিয়ে যাই একটা বিড়ালের রূপ ধারণ করে এবং তোমার কণ্ঠে কোরআন তিলাওয়াতগুলো শুনি। তারপর যখন তোমার সঙ্গে আমি কথা বলতাম বা প্রত্যেকদিন দেখা করতাম, আমি তখন পর্যন্ত জানতাম না যে তুমি সে যার সঙ্গে কিনা আমার বাবা ছোটবেলায় আমার বিয়ে ঠিক করেছিল এবং তোমার বাবার সঙ্গে আমার বাবার খুব ভালো বন্ধুত্ব ছিল। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে তুমি যখন জন্মালে তখন তোমার বাবা আমার বাবার কাছে ওয়াদা করেছিল যে তুমি আমাকে বিয়ে করবে এবং আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার স্বপ্নেও এসব কিছু ছিল না, আর আমি যে তোমাকে বিয়ে করবো সেটাও আমি জানতাম না। কিন্তু এই কয়েকদিন যখন তোমার সঙ্গে মেলামেশা করেছি, তোমার কণ্ঠ শুনেছি, তোমার কোরআন তিলাওয়াত শুনেছি, এই সমস্ত শুনে তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি যখন তোমার কথা বললাম বাড়িতে এসে যে এরকম একটা ছেলেকে আমি পছন্দ করেছি, আর ছোটবেলার সেই কথাও আমার মনে ছিল না যে আমার সঙ্গে কোনো মানুষের বিয়ে দেওয়ার কথা ছিল। আমার বাবা তখন বললেন যে তোর সঙ্গে তো একটা মানুষেরই বিয়ে দেওয়ার কথা ছিল। আমি বললাম, ও, ছোটবেলার কথা আমার আবসা আবসা মনে আছে, কিন্তু তাকে নাকি তোমরা খুঁজে পাওনি। তোমার সেই বন্ধু নাকি মারা যাওয়ার পরে তার ছেলেকে নাকি আর খুঁজে পাওনি তোমরা। তখন বাবা বলেন কি যে হ্যাঁ, খুঁজে পাইনি। আমি বললাম, আমি একটা মানুষকে পছন্দ করেছি, খুবই ভালো লাগে আমার তাকে, আমি প্রায় দিনই তার সঙ্গে দেখা করতে চাই। বাবা বলেন কি যে মানুষ, কেমন মানুষ, সে কি ভালো? তখন আমি তার বাবাকে বললাম, হ্যাঁ, সে খুবই ভালো প্রকৃতির মানুষ এবং তাকে দেখে আমার খুব ভালো লাগে এবং তার কণ্ঠে তুমি কোরআন তিলাওয়াত শুনলে পাগল হয়ে যাবা। তারপর আমার আব্বা তোমার সঙ্গে দেখা করার জন্য ওদিনকে আসতে চেয়েছিল, এমনকি এসেছিল, দূর থেকে তোমাকে দেখে চলে যায়, বলে কি যে আমার একটু কাজ আছে, আমি অন্য কোনো দিন দেখবো, অথবা তুই ওকে আমাদের এখানে নিয়ে আসিস। আমি আব্বাকে বলেছি যে আমি ওর সঙ্গে এখনো দেখা করিনি। তারপর আমি কিভাবে চিনলাম সেটা শুনবে? আমি বললাম, কিভাবে চিনলে? আমার আব্বা পরের দিন আমার সাথে করে সেখানে গিয়েছিল তোমার সঙ্গে। তুমি তখন খালি গায়ে বসেছিলে, তোমার পিঠে বড় একটা জন্ম দাগ আছে।
জন্মদাগটা আমি হাত দিয়ে দেখালাম। এই যে হাতে বাঁধে এরকম একটা জন্মদাগ, এই জন্মদাগটা দেখে তোমার আব্বা এবং আমার বাবা বলেছিলেন যে এই জন্মদাগটা দেখেই তোর সন্তানকে আইডেন্টিফাই করা যাবে। এবং খুবই অদ্ভুত দেখতে একটা জন্মদাগ, যেটা কিনা জিনের মাধ্যমে, জিনের আশীর্বাদ স্বরূপ ওইখানে উঠেছিল। এবং সেই জন্মদাগটা দেখেই আমার আব্বা তোমাকে চিনেছিল এবং বলেছিল যে এই তো সেই ছেলে যে কিনা হারিয়ে গিয়েছিল। এবং আমার বন্ধু মারা যাওয়ার পরে তাকে কত খুঁজেছি, কিন্তু তাকে কোথাও পাইনি। আমি তখন বললাম, হ্যাঁ, আমার আব্বা যখন মারা গেল তার 1 সপ্তাহ পরে আমার চাচারা আমাকে আমাদের বাড়ি, যেখানে বাড়ি ছিল সেই বাড়ি থেকে আমাকে একদিন বলল কি যে চল তোকে একটু গঞ্জে নিয়ে যাই, নিয়ে জামা কাপড় কিনে দেই। আমার চাচা আমাকে ঠিকই জামা কাপড় কিনে দিয়েছিল, তখন আমার বয়স 5-6 বছর হবে, তারও কম। গঞ্জে নিয়ে একটা লুঙ্গি এবং একটা গামছা কিনে দেয় এবং কিছু মিষ্টি খেতে দিয়ে বলে কি যে চল বাসে চল। তারপর এক বাসে উঠিয়ে তিনি বলেন কি যে তুই বয়, আমি আসছি। তারপর সেই বাসটা কোন দিকে যায় আমি জানি না, বাসটা আমাকে নিয়ে অমুক একটা জায়গায় নামিয়ে দিয়ে আসে, যে জায়গাটা আমার অপরিচিত ছিল। এবং সেই জায়গা থেকে আমি একটা এতিমখানায় যাই এবং সেই এতিমখানায় আমি বড় হই এবং সেখানেই কোরআনের হাফেজ হই। আমি জানতাম যে আমার চাচা শত্রুতামি করে এগুলো করেছে। এই কথা শুনে ফাতেমা রেগে যায়, কি তুমি এই কথা তো আমাকে আগে বলোনি? তুমি তো বলেছো যে তোমার জায়গা জমিন তোমার চাচারা দখল করে রেখেছে, কিন্তু তোমাকে যে এরকম ভাবে তাড়িয়ে দিয়েছে সেটা তো আমি জানতাম না। এবং আমার আব্বাও তোমাকে খুঁজে পায়নি এটা ভেবে যে তুমি হয়তো তোমার বাবা মারা যাওয়ার পরে কোথাও পালিয়ে গিয়েছিলে, কিন্তু এমনটা হয়েছে সেটা তো আমি জানতাম না। ফাতেমা এটা শুনে ভীষণ রেগে গেল এবং আমি বললাম, হ্যাঁ, আমার সাথে এমনটাই হয়েছিল এবং আমার জীবন তো এরকমভাবেই কাটছে। ফাতেমা এটা শুনে ভীষণ রেগে গেল এবং বলল, তোমার চাচাকে আমি ছাড়বো না, তাকে যে কোনোভাবেই হেনস্থা করবো এবং তোমার জমিন আমি ঠিকই ফেরত নিয়ে দিব, ঠিক আছে? এই কথা বলার পর আমি বললাম, না না, আল্লাহ তাদের শাস্তি তাদেরকে দিবেন, তোমার দিতে হবে না। ফাতেমা তখন বলল, আমি কোনোভাবেই মাফ করবো না তাদেরকে। তারপর আমি বললাম, আচ্ছা তারপর কি হলো? তারপর আমার আব্বা যখন তোমাকে দেখে চিনতে পারলেন, তোমার সঙ্গে কথা বলার জন্য আব্বা গিয়েছিলাম। বললাম কি যে না না, কথা বলার দরকার নেই, আমি ওকে আমাদের এখানে নিয়ে আসবো। এরপরে আমি বেশ কয়েকবার তোমার সঙ্গে দেখা করতে গিয়েছি এবং প্রথমবারের মতো সেদিন তোমার সামনাসামনি হই। তুমি হচ্ছে সেই মানুষ পুরুষ যার সঙ্গে কিনা ছোটবেলায় আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমি তখন তাকে বললাম, আচ্ছা তোমরা আমার আব্বাকে কিভাবে চিনো, আর আমার আব্বা তোমার আব্বার বন্ধু কিভাবে, আমি আসলে বুঝতে পারছি না। তখন ফাতেমা বলল, শোনো তাহলে, তোমার আব্বা এবং আমার আব্বা খুব ভালো বন্ধু ছিল। প্রিয় দর্শক, এই গল্পের 3য় পর্ব এখানেই শেষ। যারা এই গল্পের পূর্ববর্তী 2টো এপিসোড দেখেনি তারা দেখে আসতে পারেন। পরবর্তী এপিসোডে কি হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে, এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকেই ভিডিও লাইক না দিয়ে যাবেন না। আর আশা করি জিনের দুনিয়া সিজন 3 খুব শীঘ্রই নিয়ে আসবো। যারা জিনের দুনিয়া সিজন 3 এর জন্য অপেক্ষা করছেন তাদের সবাইকে ধন্যবাদ। জিনের দুনিয়া সিজন 3 আগামী মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে আমরা লঞ্চ করতে পারবো। সবাইকে ধন্যবাদ আমাদের শোয়ের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।